কখন শুধুমাত্র রেকর্ডের মাধ্যমেই একটি জমির মালিকানা অর্জন করা যায় এবং ওই রেকর্ডটি এমনভাবে একজন ব্যক্তিকে সম্পত্তির মালিকানা প্রমাণ করবে যে অন্য কোনো ডকুমেন্ট দ্বারা এই রেকর্ড খতিয়ানটিকে বাতিল করার সুযোগ থাকবে না। তো চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকেন, আপনার ভালো লেগে থাকে, তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। আর যদি আপনার নতুন কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অনেক সময় সম্পত্তির অনুকূলে রেকর্ডীয় খতিয়ান এমন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে শুধুমাত্র রেকর্ড বলেই একজন ব্যক্তি নিশ্চিন্তে একটি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। এখন ওই রেকর্ড খতিয়ানটিকে বাতিল করার মতো অন্য কোনো ডকুমেন্ট যদি সামনে আসে তাহলে সেই ডকুমেন্টগুলোর ভ্যালু কিংবা গুরুত্ব একেবারে শূন্যের কোঠায় চলে আসে। এখন একজন ব্যক্তি যদি একটি সম্পত্তি ভোগ দখল করে, তিনি যেভাবেই ভোগ দখল করুক না কেন, অন্য কোনো একজন ব্যক্তি যদি এমন একটি রেকর্ড খতিয়ান নিয়ে আসে যেই রেকর্ড খতিয়ানটির গুরুত্ব অনেকাংশেই বেশি এবং ওই রেকর্ড খতিয়ানটি দিয়ে যদি কোনো একজন ব্যক্তি আদালতে মামলা করে যে এই রেকর্ড খতিয়ানভুক্ত ব্যক্তি যিনি, ওই ব্যক্তির পরবর্তীতে ওয়ারিশ আমি আমি এই সকল সম্পত্তির মালিকানা এই রেকর্ড খতিয়ানভুক্ত ব্যক্তির মাধ্যম থেকে প্রাপ্ত হওয়ার যে সুযোগ সেটি আদালতের মাধ্যমে অর্জন করতে চাই এবং আমাকে যে সম্পত্তিটি এই রেকর্ড খতিয়ানে উল্লেখ রয়েছে ওটির মালিকানা বুঝিয়ে দেওয়া হোক। আদালতও কিন্তু সকল তথ্য যাচাই বাছাই করে যদি দেখে যে ওই রেকর্ড খতিয়ানটিকে ডিবেট করা কিংবা বাতিল করা কিংবা চ্যালেঞ্জ করার মতো কোনো ডকুমেন্ট বর্তমানে যে ব্যক্তিদ্বয় সম্পত্তিতে ভোগ দখলে রয়েছে তাদের কাছে নেই, তাহলে ওই ব্যক্তিকে কিন্তু সম্পত্তির ভোগ দখল কিংবা মালিকানা বুঝিয়ে দিবেন। এখন প্রশ্ন দাঁড়ায়, তাহলে এই যে রেকর্ড খতিয়ানের কথা বলা হচ্ছে, এই রেকর্ড খতিয়ানটি কেমন কিংবা কি এমন গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে যে এই রেকর্ড খতিয়ানটি দ্বারা সম্পত্তির মালিকানা অর্জন করা যায়? এখানে কিছু কথা রয়েছে, এটি আপনাকে ভালো করে বুঝতে হবে। সম্পত্তির মালিকানা অর্জন করার কিন্তু কিছু ধাপ রয়েছে, অর্থাৎ আপনি প্রাথমিকভাবে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন দলিল বলে। অর্থাৎ সেই দলিল হতে পারে ওয়ারিশান সূত্রে প্রাপ্ত বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল, যেটির বলে আপনি সম্পত্তির মালিকানা কিংবা ভোগ দখল অর্জন করতে পারবেন। অথবা হতে পারে ক্রয় বিক্রয় সূত্রে যে দলিলগুলো তৈরি হয় এই দলিলগুলো, কিংবা কোন একজন মালিক যদি কাউকে হাবা দলিল করে দেয় তাহলে সেই হাবা দলিল, কিংবা কোনো প্রতিষ্ঠানকে কিংবা কোনো ব্যক্তিকে যদি দান করে দেয় তাহলে দানপত্র দলিল, এই দলিলগুলোর বলে সম্পত্তির মালিকানা অর্জন করা যায় এবং পরবর্তীতে কিন্তু এই দলিলের বলে রেকর্ড খতিয়ানও সংশোধন করার সুযোগ রয়েছে। তাহলে দলিল এবং রেকর্ড খতিয়ান দ্বারা একজন ব্যক্তি কিন্তু নিশ্চিন্তে একটি সম্পত্তির দীর্ঘদিন পরবর্তীতে তার ওয়ারিশারা, তারপরে তার তৃতীয় প্রজন্মও ভোগ দখল করতে পারে। এখন এই দলিলগুলোকেও কিন্তু বাতিল করার সুযোগ রয়েছে। এখন এই দলিলগুলোকে বাতিল করার জন্য দরকার এই রেকর্ডীয় খতিয়ান। এখন রেকর্ডীয় খতিয়ান কিন্তু বেশি দিন ধরে তৈরি হয় নাই কিংবা উদ্ভব হয় নাই। ব্রিটিশরা যে সময় ভোগ দখল করতেন কিংবা এই ভারতীয় উপমহাদেশ শাসন করতেন, তারা সম্পত্তির মালিকানা নিশ্চিত করা এবং ঠিকঠাক মতো খাজনা আদায় করার জন্য একটি রেকর্ডীয় খতিয়ান তৈরি করেছিলেন ভূমি জরিপের মাধ্যমে। সেই রেকর্ডীয় খতিয়ানটি হচ্ছে সিএস রেকর্ডীয় খতিয়ান। এই রেকর্ডীয় খতিয়ানের পরে আরেকটি রেকর্ডীয় খতিয়ান হয়েছে পাকিস্তান আমলে এসে, সেটি এস এ রেকর্ডীয় খতিয়ান। তারপরে এই এস এ রেকর্ডীয় খতিয়ান তৈরি হওয়ার পরে যখন বাংলাদেশ সৃষ্টি হয় তখন আরো কিছু রেকর্ডীয় খতিয়ান তৈরি হয়েছে, সেগুলো হচ্ছে বিএস, বিআরএস, কোথাও সিটি জরিপ হয়েছে, কোথাও মহানগর জরিপ হয়েছে। এক এক এলাকায় এক এক ধরনের জরিপ কার্যক্রম কিন্তু হয়েছে। এই এক এক ধরনের হলেও সকল রেকর্ডীয় খতিয়ানই কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে যদি এগুলোর মালিকানা হস্তান্তর কিংবা চেইনটা ঠিক থাকে। অর্থাৎ সিএস রেকর্ডীয় খতিয়ান পরে এমন একজন ব্যক্তির কাছে পরবর্তীতে এস এ রেকর্ডীয় খতিয়ানের নাম এসেছে যারা ওই সিএস খতিয়ানভুক্ত ব্যক্তির ওয়ারিশ। এই সিএস খতিয়ানভুক্ত ব্যক্তির পরে এসে বিএস, বিআরএস রেকর্ডীয় খতিয়ানে যে সকল ব্যক্তির নাম এসেছে ওই এস এ রেকর্ডীয় খতিয়ান ব্যক্তির ওয়ারিশ। এইভাবে যদি ঠিকঠাক মতো আসে তাহলে এখন এসে যে ব্যক্তি ভোগ দখল করছে সেই ব্যক্তি কোনো না কোনো চেইন ধরে টানলে ওই সিএস রেকর্ডীয় খতিয়ান ব্যক্তিভুক্ত ওয়ারিশ হিসেবেই কিন্তু আবির্ভূত হয়। তাহলে এই রেকর্ডীয় খতিয়ানটি কিন্তু কোনোভাবে বাতিল করতে পারবেন না। ওই রেকর্ডীয় খতিয়ান দ্বারা একজন ব্যক্তি নিশ্চিন্তে একটি সম্পত্তি ভোগ দখল করতে পারবে। আবার কথা আছে,
ওই সিএস রেকর্ডীয় খতিয়ানভুক্ত ব্যক্তির পরে দেখা গেছে যে এস এ রেকর্ডীয় খতিয়ানভুক্ত ব্যক্তি একজন, ওই দুইজনের সাংঘর্ষিকতা ঠিক রয়েছে, ওয়ারিশ হিসেবেই এস এ খতিয়ানে তার নাম উল্লেখ রয়েছে, কিন্তু বিএস রেকর্ডীয় কিংবা বিএস রেকর্ডীয় খতিয়ানে এসে দেখা গেছে আরেকজন ব্যক্তির নাম, যার সঙ্গে এস এ রেকর্ডীয় খতিয়ানভুক্ত ব্যক্তির কোনো সম্পর্ক নেই। এখন যে বিষয়টি সামনে দাঁড়ায়, এই বিএস বিআরএস রেকর্ডীয় খতিয়ানভুক্ত ব্যক্তিরা এস এ রেকর্ডীয় খতিয়ানভুক্ত ব্যক্তির কাছ থেকে কিভাবে সম্পত্তি পেলেন কিংবা অর্জন করলেন। তারা যদি জবরদখল করে, ভোগ দখল করে, ভুয়া দলিল বলে ভোগ দখল করে, কিংবা কোন একটি প্রতারণার আশ্রয় নিয়ে ফন্দি ফিকির এঁকে তারপরে ওই সিএস খতিয়ানভুক্ত ব্যক্তির পরে এস এ খতিয়ানভুক্ত ব্যক্তি সেই এস এ খতিয়ানভুক্ত ব্যক্তির কাছ থেকে সম্পত্তিটি জবরদখল করলেন, কিংবা এই যে কোনো একটি উপায়ে তিনি মালিকানা পেলেন যেটি অবৈধ, রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে তিনি বৈধতা পান নাই, তাহলে কিন্তু এই সকল ব্যক্তির এখন যে ভোগ দখল এটি কিন্তু অবৈধ। তাদের কাছে যত ডকুমেন্টই থাকুক না কেন, তারা পরবর্তীতে ভোগ দখল সূত্রে আমাদের 28 ধারা মেয়াদে মালিকানা অর্জন করুক না কেন, আদালত থেকে ডিগ্রিও অর্জন করুক না কেন, তারপরেও কিন্তু তারা অবৈধ মালিক। এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন যেদিন থেকে পাশ হয়েছে, তারা সম্পত্তির অনুকূলে অবৈধ মালিক হিসেবে বিবেচিত হয়েছে, তারা অপরাধী হিসেবে বিবেচিত হয়েছে। এখন যদি ওই এস এ রেকর্ডীয় খতিয়ানভুক্ত ব্যক্তির ওয়ারিশরা এসে দেখে এই ঘটনা ঘটে গেছে, তাহলে তারা যদি এস এ খতিয়ানভুক্ত যে ব্যক্তির কাছে খতিয়ান ছিল ওই খতিয়ানটি ধরে মালিকানা দাবি করে আদালতে শরণাপন্ন হয়, এবং তারা যদি বুঝাতে পারে যে যারা বর্তমানে সম্পত্তি ভোগ দখল করছে তারা কোনোভাবেই বৈধ মালিক না, তারা জবরদখলকারী, দলিল ভুয়া তৈরিকারী, তারা এইভাবে সম্পত্তি ভোগ দখল করছে, তাহলে কিন্তু ঘটনা উল্টে যাবে। সারা জীবন ধরে সম্পত্তি ভোগ দখল করলেও সম্পত্তি ভোগ দখলে রাখা যাবে না, ওই এস এ খতিয়ানভুক্ত ব্যক্তির ওয়ারিশারা কিংবা ওই এস এ খতিয়ানভুক্ত ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। যদি কোনো কারণে এই রকম ঘটনা ঘটে যে আপনার ওই এস এ খতিয়ানভুক্ত ব্যক্তির থেকে পরবর্তীতে এখন যারা ভোগ দখল করছে তাদের মধ্যে একটি ক্রয় বিক্রয় সূত্র ধরে একটি দলিল তৈরি করা হয়েছে, চুক্তি হয়েছিল, যার কারণে সম্পত্তি তারা বৈধভাবে মালিকানা অর্জন করেছে, তাহলে কোনো সমস্যা নেই। এই ধরনের ঘটনা অহরহ রয়েছে। এস এ খতিয়ানভুক্ত ব্যক্তি পরবর্তীতে অন্য কারো কাছে জমি বিক্রয় করে দিয়েছেন, বিক্রয়যোগ্য দলিল রয়েছে, দলিল বলে তারা এই রেকর্ডীয় খতিয়ানগুলো নামজারির মাধ্যমে সংশোধন করে নিয়েছে। যদি মাঝখান থেকে এমন কোনো গ্যাপ থাকে যে আপনার দাদার নামে এস এ রেকর্ডীয় খতিয়ান, কিন্তু পরবর্তীতে আপনার বাপ চাচারা সম্পত্তির মালিকানা ঠিকঠাক মতো বুঝে পান নাই, আপনার চাচারা আপনার বাবাকে ঠকিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করেছেন, ওয়ারিশান সূত্রে আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, আপনি কিন্তু তারপরেও আদালতের শরণাপন্ন হতে পারবেন এবং বলতে পারবেন আমার দাদার সম্পত্তি আমার পিতাকে ঠিকঠাক মতো ভাগ বন্টন করে না দিয়ে তারা ইচ্ছা মতো সম্পত্তি ভোগ দখল করছেন, আমি এখন সম্পত্তির মালিকানা চাই, আমার ওয়ারিশান অংশ আমাকে বুঝিয়ে দেওয়া হোক। কিংবা আপনারা যদি আপনার মামারা কিংবা আপনার চাচারা কিংবা আপনার দাদারা কিংবা আপনার অন্যান্য নানারা আপনাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে, তাহলে আপনি কিন্তু আপনার মায়ের অংশ চাইতে পারবেন। এবং এক্ষেত্রে যদি ওই সিএস কিংবা এস এ কিংবা যে কোনো একটি খতিয়ানে আপনার দাদার অর্থাৎ যার কাছ থেকে আপনার মায়ের অংশ পাওয়ার কথা তাদের নাম থাকে, তারপরেও কিন্তু আপনারা সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। আজকের এই ভিডিওটি তৈরি করার পিছনে কিন্তু একটি বড় কারণ রয়েছে। এ যাবৎকালে আমি যত ধরনের ভিডিও তৈরি করেছি অনেকজনেরই দেখেছি এই সিএস খতিয়ান, এই এস এ খতিয়ান, এই বিএস খতিয়ান, এই খতিয়ান কিংবা এই রেকর্ড সংক্রান্ত সমস্যা রয়েছে। অনেকেই একই বিষয় বিভিন্ন আঙ্গিকে জানতে চান, অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে বারবার না বোঝার কারণে প্রশ্ন করেন। আজকের এই ভিডিওটি কিন্তু তাদের উদ্দেশ্য নিয়ে তৈরি করা। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।